তো ডিয়ার স্টুডেন্ট, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, এইটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা গোল গোল ধারণা রয়েছে, স্পষ্ট ধারণা অনেকেই জানি না আমরা। তোমাকে আমি বিশ্বাস করাচ্ছি, আজকের ভিডিওটা একটু ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখবে ইনফ্লেশন সম্পর্কে একটা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা জন্মাবে। এবং আমি কোনো অর্থনৈতিক বা ইকোনমিক টার্ম ইউজই করব না, তুমি বুঝতে পারো বা আমরা বুঝতে পারি কথা বলার ভাষায়, গল্পের ছলে, ইমেজের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে, সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বিষয়টা পুরোপুরি সিম্পলিফাই করার চেষ্টা করব। তুমি আজীবন চাইলেও ভুলতে পারবে না। তো চলো শুরু করি। দেখো ইমেজটা দেখবে একবার, দেখবে ইমেজটার মধ্যে কি দেখাচ্ছে। দেখাচ্ছে হচ্ছে ইনফ্লেশন মানে সাধারণ মানুষের যে নিত্য সামগ্রীগুলো, যেগুলো আমাদের লাগবেই লাগবে, সেগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। দূরে চলে যাচ্ছে মানে আয়ত্তের বাইরে, তার মানে হচ্ছে দাম বাড়ছে। পরিষেবা এবং পণ্য পরিষেবা, যেগুলো মানে পরিষেবা এবং পণ্য আমরা নিয়ে থাকি, সেগুলো হচ্ছে দাম বাড়ছে। উল্টো দিকে মুদ্রা, যেটা আমরা কারেন্সি হিসাবে ব্যবহার করি, সেগুলোর ভ্যালু কমে যাচ্ছে। ঠিক আছে, চলো শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো জানবো। কি জানবো? মুদ্রাস্ফীতি কি ভালো করে বুঝবো, যেটা কিছুটা হলেও বললাম তোমাদের আমি। প্রকারভেদ, সেটা জানবো, কয় প্রকার কি কি, তারপরে মুদ্রাস্ফীতির কারণ কি এবং এটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে। এবং তোমাদের আমি একটা ফ্রি দিচ্ছি, তিনটে শব্দ, সেটা হচ্ছে ডিফ্লেশন এবং ডিসইনফ্লেশন, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এবং স্ট্যাগফ্লেশন কি। তো এগুলো সমস্ত কিছু পয়েন্ট আজকের ভিডিওতে হবে। এইবার দেখো, তোমাকে একদম মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, অনেকেই তোমরা বলেছো স্যার নতুন একটা কোর্স আনুন। নতুন কোর্স তোমাদের জন্য চলে এসেছে 2026-এ। আমাদের তরফ থেকে তোমাদের জন্য 02 প্রো ব্যাচ 6.0 চলে এসেছে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বার একবার কল করে তোমাদের যে কোয়ারিজগুলো সেগুলো তুমি জিজ্ঞাসা করতে পারো। এবং এই ভিডিওর নিচে একটা ডিটেল ডেসক্রিপশন ভিডিও, মানে ডিটেলড একটা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। ওই ভিডিওটা দেখলে তুমি সমস্ত কিছু ধারণা স্পষ্ট হয়ে যাবে তোমাদের। দেখো এখানে হচ্ছে তুমি যদি শুধু ম্যাথ নিতে চাও, শুধু ইংলিশ বা হচ্ছে শুধু জিকে জিএস বা রিজনিং নিতে পারো তুমি। কিন্তু আমি বলবো সব থেকে ভালো করবে তুমি একটু পয়সা খরচ করে না কম্বো ব্যাচটা নিয়ে যাও। এখানে হচ্ছে সায়েন্স থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, ইংলিশ, জিওগ্রাফি, তারপর হচ্ছে তোমার জিকে জিএস প্রত্যেকটা পাচ্ছ। কিন্তু রেলওয়ের ফাউন্ডেশন আসছে, কিন্তু এসএসসি ফাউন্ডেশন আসছে, কিন্তু পুলিশের ফাউন্ডেশন আসছে। তো এতগুলো ফাউন্ডেশন আসছে, যে কোনো একটা তুমি নিতে পারো। কিন্তু আমার পছন্দ, তুমি যদি কম্বোটা নিয়ে নাও সব হয়ে যাবে একেবারে। ঠিক আছে, তো নাম্বারে কল করবে। দেখো যেটা আমি বললাম তোমাদের, এইখানে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, তার মানে হচ্ছে যে মনে করো 50 টাকা নিয়ে গেলে আমরা আগে বাজার থেকে 2 কেজি চাল কিনে নিয়ে আসতে পারতাম, তাই তো? এখন হচ্ছে ওই 50 টাকাতেই তুমি 2 কেজির জায়গায় 1 কেজি চাল পাবে। 1 কেজি, তাহলে কি হলো? দেখো তোমার ভ্যালুটা তো সেম রইলো, তুমি একটু 50 টাকাটা একই রাখলে, কিন্তু তুমি যে জিনিসটা কিনতে চাইছো সেটার পরিমাণ কমে গেল। তার মানে হচ্ছে এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। এখানে মুদ্রার যে ভ্যালু বা মুদ্রা, সেটা কমছে, আর উল্টো দিকে হচ্ছে পণ্য বেড়ে যাচ্ছে, পণ্যের যে দাম সেটা বেড়ে যাচ্ছে। এইটাকে আমরা ইনফ্লেশন বলবো। ধীরে ধীরে আস্তে আস্তে পণ্য মানে মুদ্রা ভ্যালু কমছে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাই না? আগে দেখো, আমরা ঠাকুমা দাদু এদের কাছে আমরা গল্প শুনি, বলে তারা কি বলে যে আমাদের যুগে 500 টাকায় তো আমরা সংসার চালাতাম। তার মানে এখন তুমি 500 টাকা যে নিয়ে যাবে, তুমি কিছুই হবে না। তো আগে 500 টাকাতে পুরো আর কি ব্যাগ ভর্তি করে বাজার চলে আসতো, আর এখন ওই 500 টাকাতে কিছুই হয় না, ব্যাগও ভর্তি হয় না। তো এটাই তো ইনফ্লেশন, এটাই তো মুদ্রাস্ফীতি। এবার এই মুদ্রাস্ফীতি দুই ধরনের হতে পারে, তার মানে দুটো কারণে মুদ্রাস্ফীতি সংগঠিত হতে পারে। কি কি দুটো কারণ? দুটো কারণ হচ্ছে এই যে একটা হচ্ছে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলবো ডিমান্ড পুল কজেস। অ্যাকচুয়ালি এটা অর্থনীতির ভাষায়, অর্থনীতিতে বলা হয় ডিমান্ড পুল, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এক, আরেকটা হচ্ছে উৎপাদন। তো চাহিদা এবং উৎপাদন এই দুটো হচ্ছে দাঁড়িপাল্লার মতন পুরোপুরি। যতক্ষণ এরকম ব্যালেন্সে থাকবে ততক্ষণ ভারতের অর্থনীতি বা যে কোনো দেশের অর্থনীতি একেবারে ব্যালেন্সে থাকবে। তো যেটাই একটু ঝুঁকে যাবে তো মনে হবে যে অর্থনীতি কোনো ডিসব্যালেন্স হচ্ছে। তো এইরকমই হচ্ছে তোমার চাহিদা জনিত বা হচ্ছে হঠাৎ করে যদি ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই কমে যায়, তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতি হতে পারে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে তোমার
আবার ব্যয় বৃদ্ধি, তার মানে মনে করো আমরা এত কিছু জিনিসপত্র কিনে থাকি, তো প্রত্যেকটা জিনিস কেনবার জন্য তার র মেটেরিয়াল দরকার। এই যে আমি জামা কাপড়টা পরে রয়েছে, তুমি যেটা পরে রয়েছে, তোমার হাতে যে ফোনটা রয়েছে, এই ফোনের মধ্যে স্ক্রিন রয়েছে, আইসি চিপ রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, তো এগুলো হচ্ছে র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালগুলো বাইরে থেকে আসতে হয়, তাহলে প্রত্যেকটা র মেটেরিয়ালের দাম ধরা হয়, মানে কাঁচামালের দাম ধরা হয়, তারপরে হচ্ছে তোমার যারা লেবার, যারা হচ্ছে ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, যারা সার্ভিস দিচ্ছে, তাদের যে হচ্ছে বেতন, সেগুলো সমস্ত কিছু ইনক্লুড করে ফাইনাল প্রাইসটা আসে। যদি ভাই র মেটেরিয়ালের দাম বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতি হতে পারে। তো এইটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। তাহলে এই দুটো জিনিস আরো ভালো করে সহজ করে বুঝবো। এইখানে দেখো, এখানে মানুষ লাইন দিয়ে জিনিসপত্র কেনাকাটা করছে, কোথায় না বাজারে বা শপিং মলের বাইরে। তার কারণ হচ্ছে মানুষের হাতে দেখো কত কত টাকা, কত কত টাকা, ক্যাশ টাকা মানুষের হাতে প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে যে মানুষের হাতে প্রচুর টাকা রয়েছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সমস্ত কিছু খরচ করার পরেও তাদের কাছে টাকা রয়েছে, তো সেই টাকাটা করবে কি? সেই টাকাটা দিয়ে তারা তাদের শখের জিনিস পূরণ করবে, শপিং মলের বাইরে ভিড় করবে, তাদের পছন্দের মোবাইলটা, তাদের হচ্ছে পছন্দের পোশাক আশাক করবে, তারা বাইরে ঘুরতে যাবে, হোটেলে থাকবে, রেস্টুরেন্টে খাবে। তো হঠাৎ করে মানুষের হাতে যদি ক্যাশ টাকা চলে আসে, তাহলে ঝপ করে ডিমান্ড বেড়ে যাবে। আর একটা অর্থনীতিতে ডিমান্ড বাড়তে পারে রাতারাতি, কিন্তু ওই ডিমান্ডটাকে ফুলফিল করবার জন্য সাপ্লাই কিন্তু রাতারাতি বাড়ানো যায় না। তাই ফ্যাক্টরিগুলো বানাবে, ফ্যাক্টরি থেকে মেশিন সেট করবে, তারপরে উৎপাদনের দীর্ঘমেয়াদী ব্যাপার। তাই ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে সাপ্লাই কিন্তু অটোমেটিক কিন্তু ডিসরাপ্ট হবে। আর সেই জন্য যেই হচ্ছে তোমার জিনিসপত্র নেই, সাপ্লাই নেই, তাই হচ্ছে যে জিনিসটা আগে 100 টাকায় বিক্রি হচ্ছিল, সেটা এখন 150 টাকায় বিক্রি হবে। আর এইটা একটা কারণ মুদ্রাস্ফীতি হওয়ার। তাহলে এটাই তো কারণ। তোমাদের মাথায় প্রশ্ন আসবে, কি প্রশ্ন? যে এত দারিদ্রতা আমাদের দেশে, পৃথিবীতে এত দরিদ্র দেশ রয়েছে, সেই দরিদ্র দেশগুলো বা আমাদের ভারতবর্ষেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন বেশি বেশি টাকা ছাপায় না? প্রশ্ন এসছে তো কোনো না কোনো দিনও মাথার মধ্যে। তো টাকা এই কারণেই ছাপায় না, যদি টাকা বেশি ছাপানো হয় তাহলে মানুষের হাতে ক্যাশ টাকা চলে আসবে, সেই ক্যাশ টাকা খরচ করবার জন্য তারা ভিড় করবে দোকানে, আর সেইটা সাপ্লাইটা তো কোথা থেকে দেবে? তখন আরো হবে বিপদ। সেই জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার কাছে একটা হচ্ছে নিয়ম রয়েছে, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিক ওয়েতে একটা রেশিওতে টাকা ছাপায়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইনফ্লেশনের একটা কারণ, বুঝতে পারলে? এটাকে বলা হয় ডিমান্ড, এটাকে বলা হয় ডিমান্ড পুল কজ বা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এবার আমরা সেকেন্ডটা বুঝবো। তো এবার আমরা দেখব কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট মানে দাম, মূল্য। দেখো আমি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক আছে? এক্সাম্পলটা হচ্ছে এইরকম, চলো আমরা একটা নদী আঁকার চেষ্টা করি, ভালো করে থাকবে কিন্তু, বুঝবে কিন্তু, ঠিক আছে? একটা নদী, এটা মনে করো, এই নদীর মধ্যে জল রয়েছে, একেবারে জল রয়েছে, ভরা নদী, জল টলমল করছে এই জায়গাটাতে, ঠিক আছে? রয়েছে। এবার নদীর ওপারে একটা বাজার রয়েছে, নদীর এপারে একটা কি রয়েছে, মার্কেট রয়েছে বা বাজার রয়েছে, এই পারে রয়েছে একটা গ্রাম রয়েছে, এবং গ্রামের মানুষ একটা ছোট্ট মার্কেট থেকে, তাদের কাছে একটা ছোট মার্কেট রয়েছে, সেখান থেকে জিনিসপত্র কেনা বেচা করে। এবার একজন বণিক রয়েছে, মানে কোনো একজন হচ্ছে ট্রেডার রয়েছে, তিনি কি করে, এই নদীর উপরে একটা ব্রিজ রয়েছে, এই নদীর উপরে ব্রিজ থেকে সে যাবে, সাইকেল নিয়ে টুকটুক করতে 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 যাবে, গিয়ে বাজার থেকে সামগ্রী কিনবে, তার একটা দোকান রয়েছে, এই দোকানের মধ্যে তিনি সেই জিনিসটা কিনবে, ঠিক আছে? এই দোকানের মধ্যে সে জিনিসটা কি করে বিক্রি করবে, ঠিক আছে? এবার মনে করো এই দোকানটা হচ্ছে ঝুড়ির দোকান, ঠিক আছে? এই দোকানটা হচ্ছে ঝুড়ির দোকান। তাহলে গ্রামের মানুষ, এক ব্যক্তি, ধরে নাও কেউ রামশ্যাম যদুমধু, সে হচ্ছে ঝুড়ি বিক্রি করে। এবার এই ঝুড়ি বানানোর জন্য কি দরকার পড়ে? বেত দরকার পড়বে, বা বাঁশের সেই যে কঞ্চিগুলো, সেগুলো দরকার পড়বে। তো সেই দোকানদারটাই ঝুড়ি বানানোর জন্য তার যে র মেটেরিয়াল, সে বাজার থেকে কিনে নিয়ে আসে বেতটা, বা হচ্ছে বাঁশের যেই কঞ্চিগুলো, সেগুলো কিনে নিয়ে আসে, তারপরে এসে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার করে, মানে তৈরি করে, বানায়, তার শ্রমিক দিয়ে বানায়, তারপরে হচ্ছে তারা এখানে দোকানে বিক্রি করে। এইবার একদিন হলো কি, এই যে ব্রিজটা কমিউনিকেট করছে হচ্ছে তোমার বাজার আর গ্রামের মধ্যে, এই ব্রিজটা কোল্যাপস করে গেল, ভেঙে গেল, তার মানে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। এবার এই লোকটা কি করবে? এই লোকটা করবে হচ্ছে অন্য রাস্তা বা অন্য দোকান খুঁজবে। সে হচ্ছে আরো অনেক রাস্তা অতিক্রম করে আরেকটা ব্রিজ পেলো, সেখান থেকে অন্য একটা বাজার থেকে সে ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসলো। তাহলে তার কি হলো? দূরত্ব বেড়ে গেল, তেলের খরচা বাড়লো, সময় বাড়লো। তখন তিনি বলবে, এখান থেকে আমাকে যেতে অনেক সময় খরচা করতে হচ্ছে,
অনেক হচ্ছে, তেল পুরাতে হচ্ছে। সুতরাং আমি এখন এই ঝুড়ির দাম আগে যেখানে 50 টাকায় বিক্রি করতাম, এখন এটাকে 20 টাকা অ্যাড করে নাও, এখন আমি 70 টাকায় বিক্রি করব। এই যে ব্যাপারটা হলো, কিসের জন্য হলো? র ম্যাটেরিয়ালের দামটা পরিবর্তন হলো বলে। কিসের জন্য? এই যে র ম্যাটেরিয়াল যেই দামে এখান থেকে কিনে নিয়ে আসতো, সে তার জন্য তাকে অনেক বেশি খরচা করতে হচ্ছে। তো সেই জন্য হচ্ছে এই যে ইনফ্লেশন হলো। ঠিক আছে, এইটাকেই মনে করো এইভাবে বুঝো। দেখো এদিকে তাকাবে ভালো করে, দেখো আমাদের ভারতবর্ষ রয়েছে। এবার আমাদের ভারতবর্ষে অনেকগুলো মোবাইল ম্যানুফ্যাকচারিং তোমার হচ্ছে ইউনিট রয়েছে বা কারখানা রয়েছে। এবার এখানে এই মোবাইল ম্যানুফ্যাকচার করবার জন্য দরকার পড়ে স্ক্রিন দরকার পড়ে, আইসি চিপ দরকার পড়ে, অনেক কিছু ইলেকট্রনিক্যাল ম্যাটেরিয়াল দরকার পড়ে। তো এগুলো আসে কোথা থেকে? চায়না থেকে আসে। চায়না থেকে শিপে করে এদিক থেকে আসছে। এইবার মনে করো ইন্ডিয়া চায়নার যে রিলেশন খারাপ হয়ে যায়, তখন হচ্ছে ইন্ডিয়া বলছে যে আমরা চায়নার সাথে কোনো রকমের কোনো ট্রেড করব না। তো সুতরাং এই যে ট্রেডিং রুট ক্লোজ হয়ে গেল, চায়না থেকে কোনো শিপ ভারতবর্ষে আসবে না, সুতরাং র মেটেরিয়াল আসবে না। বাধ্য হয়ে এখানকার যে কারখানার মালিকরা রয়েছে, যারা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচার করে, তারা অন্য মার্কেট খুঁজবে, অন্য জায়গা থেকে। মনে করো এই সুদূর ইউএস থেকে কিনে নিয়ে আসছে, রাস্তা অনেক দূর পড়ছে, র মেটেরিয়াল দাম বেড়ে যাবে। র মেটেরিয়াল দাম বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের যে ওই মোবাইল তৈরি করার খরচাটা, সেটা বেড়ে যাবে। সুতরাং মোবাইল তৈরি করার খরচাটা যদি বেড়ে যায়, তাহলে বিক্রি কি সেই দামে করতে পারবে? তাদের বিক্রির দামটাও বেড়ে যাবে। আর এইটা একটা কারণ, সেখানে হচ্ছে তোমার কি হয়, মোবাইলের দাম বাড়বে, মানে ইনফ্লেশন রেট বাড়বে আস্তে আস্তে। আর একটা কারণ হচ্ছে এইরকম কি, দেখো র ম্যাটেরিয়ালের দাম বাড়লো, আবার মনে করো একটা ফ্যাক্টরির মধ্যে যত তোমার হচ্ছে শ্রমিকরা রয়েছে, তারা আন্দোলন করে শুরু করে দিয়েছে যে আমাদের পে বাড়াতে হবে, আমাদের স্যালারি বাড়াতে হবে, আমাদের ওয়েজেস বাড়াতে হবে। সুতরাং ওয়েজেস বাড়াবে মানে হচ্ছে এক্সট্রা টাকা খরচা করতে হবে শ্রমিকদের জন্য। র মেটেরিয়ালের দাম বাড়লো, শ্রমিকদের বেতন বাড়ানো হলো, তাহলে এটা আসবে কোত্থেকে? তখন ফ্যাক্টরির মালিক প্রোডাক্টের দাম বাড়াবে। তার মানে হচ্ছে প্রোডাক্টের দাম বাড়াবে মানে হচ্ছে ইনফ্লেশন হবে। তাহলে ইনফ্লেশন হওয়ার দুটো কারণ, এক হচ্ছে ডিমান্ড বেড়ে যাওয়া, হঠাৎ করে ডিমান্ড বেড়ে যাওয়া, সাপ্লাই নেই তাই বাড়বে। আরেকটা হচ্ছে তৈরি কস্ট, মানে র মেটেরিয়াল যে সাপ্লাইগুলো, ওই জিনিসটা প্রোডাক্টটা তৈরি করতেই খরচা বেড়ে গেল, তাহলেও হচ্ছে ইনফ্লেশন হয়। আই হোপ তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো। তাহলে দুটো কি দেখো, এক হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঠিক আছে, যেটাকে আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন বলি। পণ্য এবং পরিষেবা উচ্চ চাহিদার কারণে, হঠাৎ করে উচ্চ যদি চাহিদা হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি মনে করো সাপ্লাই না থাকে, তাহলে দাম বৃদ্ধি পাবে। তখন এই চাহিদাজনিত যে মুদ্রাস্ফীতি, সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে। অন্যদিকে হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলা হয়। তার মানে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, উৎপাদন খরচ যদি বেড়ে যায়, বৃদ্ধির দাম যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে কি দাম বাড়বেই, সেই প্রোডাক্টের দাম বাড়বে। তো এই কারণেও হচ্ছে তোমার ইনফ্লেশন হতে পারে। তোমাদের জানিয়ে রাখি, আমাদের 0.6 ব্যাচ যেটা কম্বো ব্যাচ নেবে, আমার এটা পছন্দ স্পেশালি। কিন্তু তুমি যদি মনে করো না না স্যার আমার ম্যাথে হলেই হয়ে যাবে, তাহলে নিতে পারো, ম্যাথ নিতে পারো, ইংলিশ নিতে পারো, যাই নিতে পারো না কেন। আমাদের 5 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখ থেকে অলরেডি কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি করে, 5 তারিখ থেকে ক্লাস করবে। এবং এইখানে কি কি সুবিধা পাবো, কেন স্যার আমি এই কোর্সটা কিনবো, তার জন্য তোমাদের বলে রাখি, তুমি তোমার ছোটবেলার যে ঘাটতিগুলো রয়েছে, তার মানে দেখো এক্সামের অ্যাপ্রোচ আলাদা, কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ আলাদা। তো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে যে অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনা করতে হবে, সেই ছোটবেলার ঘাটতি পূরণ করে একেবারে বেসিক টু অ্যাডভান্স তোমাকে শেখানো হবে। আপডেটেড কন্টেন্ট, তার মানে যে কোনো এক্সাম তুমি দেখবে যে প্রতিটা এক্সামের সাথে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক, প্রতিটা এক্সামের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আগের গতানুগতিক নিয়মে কিন্তু এক্সাম হচ্ছে না। তো সেই ট্রেন্ড অনুযায়ী আপডেটেড কন্টেন্ট তোমাদের দেওয়া হবে। এবং এখানে কভার হয়ে যাবে রেল, কভার হয়ে যাবে এসএসসি, কভার হয়ে যাবে পুলিশ, স্টেট, পিএসসি, মানে ডব্লিউবিসিএস, সবই হয়ে যাবে তোমার হচ্ছে কম্বো ব্যাচটা যদি নিয়ে থাকো। তো ঠিক আছে, এখানে কনসেপ্ট করানো হবে, শর্টকাট করানো হবে, ফুল সিলেবাস কভার করানো হবে, ট্রিক্স, গল্প, স্টোরি, প্রত্যেকটা সুন্দরভাবে তোমাদের সুন্দর করানো যাচ্ছে এইখানটাতে। আর এর যে স্পেশাল সব থেকে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে তুমি 2 বছর টানা, 2 বছর এর ভ্যালিডিটি পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, আনলিমিটেড তুমি ওয়াচ করতে পারছো 2 বছর থেকে, যতবার বারবার তুমি দেখতে পারবে একই ভিডিও। পিডিএফ নোট পাচ্ছ, সাথে সাথে পাচ্ছ মক টেস্ট। এর থেকে আর ভালো কি হতে পারে? মক টেস্ট মানে নিজেকে তুমি কতটা শিখলে সেই নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট থাকছে এইখানটাতে। এবং হচ্ছে প্র্যাকটিস সেট, মক টেস্ট আর কি, এটাই থাকবে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, আরেকটা ভালো ফিচার এবার অ্যাড করা হয়েছে, প্রাইভেট ডাউট সলভ। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে যে নাম্বারটা দেওয়া রয়েছে, সেখানে তুমি ডাইরেক্ট ফোন করে তোমার ডাউট সলভ করতে পারো। তো বলবো 5ই জানুয়ারি থেকে
কোর্স অলরেডি শুরু হবে, তো সুতরাং এনরোল তাড়াতাড়ি করে নাও। নাম্বারটা এই যে। তো ইনফ্লেশন হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে, সেগুলোই আমরা 1 2 3 4 করে বুঝবো খুব সুন্দরভাবে সিম্পল এক্সাম্পলের মাধ্যমে। দেখো, সবার প্রথমে মুদ্রাস্ফীতি হওয়ার কারণ রয়েছে ইনক্রিজ মানি সাপ্লাই। নজর দেবে, মানি সাপ্লাই মানে হচ্ছে অর্থ সরবরাহ যদি বৃদ্ধি পেয়ে যায় কোনো একটা অর্থনীতিতে। এই যে একটু আগে ইমেজটা দেখালাম যে মানুষের হাতে প্রচুর গোছা গোছা টাকা, এই গোছা গোছা টাকা আসতে পারে দুটো কারণে। একটা কারণ হতে পারে, কি একটা কারণ হতে পারে যদি মনে করো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি কি করে, প্রিন্টিং প্রিন্টিং ম্যাক্সিমাম কারেন্সি বা নোট যদি ছাপায়, যদি ম্যাক্সিমাম নোট ছাপায়, তাহলে মানুষের হাতে ম্যাক্সিমাম টাকা আসবে, সেই জন্য হচ্ছে মানি সাপ্লাই বাড়তে পারে, ইনক্রিজ হতে পারে, মুদ্রা সরবরাহ বাড়তে পারে। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, আরেকটা কারণ হচ্ছে মনে করো ব্যাংক লো লো ব্যাংক রেট, মানে হচ্ছে ব্যাংকের যে সুদের হার সেটা মনে করো আগে ছিল 7%, এইবার সেটাকে কমিয়ে দিয়ে 5% করে দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল ব্যাংক রেট 7%, এখন করা হয়েছে 5%। মানুষ কি ভাববে, মানুষ ভাববে এই যে সুযোগ ভাই 2% কমে গেছে, এই সুযোগে ব্যাংক থেকে আমরা লোন নিয়ে নিই। তাহলে ব্যাংক থেকে যদি লোন নেবে তারা হচ্ছে সেইটা হচ্ছে নিজের বিজনেসে খাটাবে বা বিজনেসে হচ্ছে ইনভেস্ট করবে, সেখান থেকে তাদের বেশি বেশি মুনাফা আসবে, মানুষের হাতে টাকা আসবে কি আসবে না। তাহলে এই দুটো কারণে মানি সাপ্লাই ইনক্রিজ হতে পারে, আর এটাও একটা ইনফ্লেশন কারণ হতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে দেখো 2 নম্বর বলছে চিপ। এই শব্দটাতে খেয়াল করবে, চিপ মানে সস্তা বা কম। চিপ মানিটরি পলিসি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চালু করে। ওই চিপ মানিটরি পলিসির মাধ্যম মানেটা হচ্ছে যে ব্যাংক রেট হঠাৎ করে কমে যাওয়া, মানে যে এইটার কথা বলছে। যদি ব্যাংক রেট হঠাৎ করে কমে যায় সেটাকেই বলা হয় চিপ মানিটরি পলিসি, যেটা আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিতে পারে। তাহলে চিপ মানিটরি পলিসি হচ্ছে তোমার হচ্ছে কমপ্লিমেন্ট করছে এইটাকে। ওকে, আচ্ছা 3 নম্বর কি, 3 নম্বরটা খুব ভালো করে বুঝবে কি বলছে। বলছে ডিসপোজেবল ইনকাম, যদি নিষ্পত্তিযোগ্য আয় বৃদ্ধি পায়। কি এই ডিসপোজেবল হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো এক্সাম্পলটা হচ্ছে এইরকম। দেখো, যদি মনে করো কোনো একজন ব্যক্তি 10,000 টাকা ইনকাম করছে, 10,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে, আমি এক্সাম্পলের জন্য বলছি, 2,000 টাকা তাকে ট্যাক্স হিসাবে পে করতে লাগে। তার হাতে কত টাকা থাকছে, তার হাতে 8,000 টাকা থাকছে। এই 8,000 টাকাটাই হচ্ছে ডিসপোজেবল ইনকাম, যেটা সে খরচ করবে। ঠিক আছে, তার মানে ট্যাক্স দিয়ে, ইনকামের পর ট্যাক্স দিয়ে যেই টাকাটা হাতে বেঁচে থাকে আমাদের, সেটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে, এবার এটাই তো সে খরচা করবে। যদি মনে করে ডিসপোজেবল ইনকামটা যদি ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়, তার মানে এখন তাকে 2,000 টাকা দিতে হচ্ছে। যদি মনে করো এই 10,000 থেকে ইনকাম, এই 10,000 টাকা থেকে তাকে যে ট্যাক্সটা যদি কমিয়ে নেওয়া হয়, তাহলে মানে আগে 2,000 টাকা দিত, তো এখন 1,000 টাকা, এখন হচ্ছে তার হাতে কত টাকা থাকছে, 9,000 টাকা। তার মানে 1,000 টাকা তার হাতে এক্সট্রা থাকছে, এক্সট্রা ডিসপোজেবল মানি। আর এক্সট্রা ডিসপোজেবল মানি মানে হচ্ছে সেটা খরচা করবার জন্য সে হচ্ছে এক্সট্রা জায়গায় যাবে, মানে হচ্ছে শখ পূরণ করবে, শপিং মলে ভিড় করবে, ঘুরতে যাবে। আর এটাও হচ্ছে মানুষের হাতে টাকা বেশি চলে আসা। আর এই তিনটেকে আমি বলছি যে আধিক্য। কিসের আধিক্য, এটা হচ্ছে আধিক্য, টাকার আধিক্য। তো মানুষের হাতে যখন টাকার আধিক্য হয় তখন এই তিনটে কারণে হতে পারে, এবং মানুষের চাহিদা বাড়বে, ডিমান্ড বাড়বে, আর সাপ্লাই লিমিটেড থাকবে, তখনই হবে ইনফ্লেশন। ঠিক আছে, চলো আরেকটা নেক্সট স্লাইডে দেখব কি বলছে। 4 নম্বর বলছে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয় বৃদ্ধি তার মানে হচ্ছে সরকারের কাছে যে ব্যয় করবার মতন, মানে হচ্ছে স্বাস্থ্য, তারপর হচ্ছে শিক্ষা, তারপরে এই যে আমাদের যত সরকারি প্রকল্পগুলো চলে, বেতন দিতে লাগে, তারপরে হচ্ছে ভাতা দিতে লাগে, এই সমস্ত এগুলোকে সরকারি খরচ বলা হয়, বা হচ্ছে তোমার কি বলে পাবলিক এক্সপেন্ডিচার বলা হয়। তো এইটা যদি বেড়ে যায়, তাহলে সরকারের হাতে যদি টাকা না থাকে, সরকার কি সেই টাকা যদি সব মানুষের জন্য, দেশের জন্য খরচা করে ফেলে, তাহলে সরকারের হাতে টাকা নেই, সুতরাং সে ইনভেস্ট করতে পারবে না কারখানাতে, ফ্যাক্টরিতে, তাই উৎপাদন কমে যাবে। ঠিক আছে, তো উৎপাদন কমে যাওয়া মানে ওইদিকে ডিমান্ড বাড়ছে, আর এদিকে উৎপাদন কমছে, ইনফ্লেশন অবধারিত, মুদ্রাস্ফীতি অবধারিত। ঠিক আছে, চলো বুঝতে পারলে। তারপরে হচ্ছে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ব্ল্যাক মানি, খুব গুরুত্বপূর্ণ ব্ল্যাক মানি। তোমরা জানো ব্ল্যাক মানি কেন হয়? ব্ল্যাক মানি হয় এইরকম,
চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাকে মা 50 টাকা দিল এবং হচ্ছে একটা সদাইয়ের লিস্ট দিল। তুমি সেই 50 টাকাটা নিয়ে, ছোট ছিলে যখন, 50 টাকা নিয়ে দোকানে গেলে, জিনিসপত্র প্রত্যেকটা জিনিস কিনলে। কিন্তু ওইখান থেকে 50 টাকার মধ্যে মা যা অ্যামাউন্টের জিনিস আনতে বলেছিল সেখান থেকে তুমি 100 গ্রাম 50 গ্রাম এভাবে করে কমিয়ে কমিয়ে সেখান থেকে এক্সট্রা টাকা বাঁচিয়ে নিজের পকেটে পুরে দিলে, সেইটা তোমার হচ্ছে ব্ল্যাক মানি হবে। এই রকমই হচ্ছে আমাদের দেশে ব্ল্যাক মানি কিভাবে জমে দেখো। বিশাল বড় একটা অ্যামাউন্টের অর্থনীতি চলছে। এই অর্থনীতি থেকে কিছু কিছু টাকা এখান থেকে এতটা পোর্শন যদি মনে করো ব্ল্যাক মানিতে চলে যায়, মানে এই টাকাটা কোনো ব্যাংকে জমা নেই, পোস্ট অফিসে জমা নেই, এই টাকাটা প্রত্যেকটা মানুষের, বিজনেসম্যানদের খাটের তলায় রয়েছে। তারপর হচ্ছে তোমার খাটের নিচে রয়েছে, তারপরে ট্রাঙ্ক ভর্তি করে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে এই টাকাটা কিন্তু কোনো দেশের অর্থনীতিতে ইনভেস্ট হচ্ছে না, কাজে লাগছে না, এইটাকে বলা হয় ব্ল্যাক মানি। তাহলে এই এত বড় টাকার মধ্যে অর্ধেক পোর্শনটাই তো ব্ল্যাক মানিতে চলে গেল। এবার দেশ চলছে শুধুমাত্র এই পোর্শনটা দিয়ে, এই পোর্শনটা দিয়ে দেশ চলছে। আর এইখান থেকে অল্প টাকায় দেশ চলছে, ট্যাক্স সরকারের কাছে কম যাবে, সরকারের কাছে ট্যাক্স কম যাওয়া মানে হচ্ছে সরকারের ইনকাম কম, সরকারের ইনকাম কম মানে হচ্ছে সরকার ইনভেস্টমেন্ট কম করতে পারবে, উৎপাদন কম হবে। তাহলে কি হলো? ব্ল্যাক মানি মানে হচ্ছে ইনফ্লেশনের কারণ। ইনফ্লেশনের কারণ মানে হচ্ছে ডিমান্ড বাড়ছে ওইদিকে, এখানে হচ্ছে তোমার সাপ্লাই আসছে না, ইনভেস্ট করতে পারছে না। চলো পরবর্তী, বলছে উৎপাদনে ঘাটতি। তাহলে এই দুটো যদি হয় অটোমেটিক্যালি এইটা হয়ে যাবে। তাহলে এই তিনটেকে আমি নাম দিয়েছি, এই তিনটেকে নাম দিয়েছি, কি নাম দিয়েছি? যে অভাব। অভাব কার অভাব? টাকার অভাব। এইটা হচ্ছে টাকার আধিক্য, আর এইটা হচ্ছে টাকার অভাব। তাহলে অভাব হলে ইনভেস্টমেন্ট কম আসবে, উৎপাদন কম আসবে। টাকা বেশি যদি চলে আসে মানুষের ডিমান্ড বাড়বে, তাই ইনফ্লেশন হবে। 6টা কারণ বুঝতে পেরেছো? এরপরে দুটো কারণ আছে। এই দুটো কারণ কি কি? বলছে ইনক্রিজ কস্ট প্রোডাকশন। প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, যেটা আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রোডাকশন কস্ট বাড়তে পারে। আরেকটা লাস্ট একটা কারণ যেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ক্রাইসিস। আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম কারণ। কৃত্রিম কারণ হচ্ছে কিরকম? মনে করো হঠাৎ করে যুদ্ধ লেগে গেল কোনো দেশে। তো যুদ্ধ পরিস্থিতিতে বেশিরভাগ টাকাই অর্থনীতির যুদ্ধ চালাতে গিয়ে খরচা হচ্ছে, ইনভেস্টমেন্ট বা কারখানায় যেই সমস্ত জায়গাগুলোতে উৎপাদন ঝপ করে কমে যাবে, তখন হবে আর্টিফিশিয়াল কজ হবে বা আর্টিফিশিয়াল কারণ হবে বা কৃত্রিম সংকট আসবে। এই যে কোভিড-19 আসলো, হঠাৎ করে বলে কয়ে তো আসেনি যে ভাই আমি পুরীতে আসবো, তোরা রেডি থাকিস, বলে কয়ে আসেনি, হঠাৎ করে চলে এসছে। তো হঠাৎ করে যদি কোভিড-19-এর মতো জিনিস আসে, তাহলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, ইকোনমিক যেই অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, উৎপাদন স্তব্ধ হয়ে যাবে। তাই ভারত মতন বিভিন্ন দেশগুলোতে এই রকম অর্থনৈতিক ক্রাইসিস এসছিল, ইনফ্লেশন এসেছিল। এগুলোকে বলা হয় হচ্ছে কৃত্রিম সংকট বা আর্টিফিশিয়াল ক্রাইসিস। তাহলে 8টা কারণ আমি যেগুলো বললাম, খুব ভালো করে সুন্দর করে যদি বুঝে থাকো, তাহলে এই কারণে হচ্ছে ইনফ্লেশন হয়ে থাকে। তো এইবার দেখবো আমরা ইনফ্লেশন কত প্রকার ও কি কি। এইবার বলবে যে স্যার এই মাত্রই তো বলে ইনফ্লেশন 2 প্রকার। দেখো এইটা হচ্ছে ইনফ্লেশন বাড়ার গতি হিসেবে কয় ভাগে ভাগ করি? তো বাড়ার গতি হিসেবে ইনফ্লেশনকে আমরা 4 ভাগে ভাগ করি। 4 ভাগে কি কি? একটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, তারপরে হচ্ছে তোমার ওয়াকিং ইনফ্লেশন, ক্রিপিং, ওয়াকিং, রানিং, দেন হচ্ছে হাইপার ইনফ্লেশন। আমি একটা বাচ্চার সাথে তুলনা করব। একটা বাচ্চা হচ্ছে হামাগুড়ি দেয়, আর হামাগুড়ি দেওয়াটাকেই বলা হয় ক্রিপিং করা বা ক্রলিং করা। ক্রলিং মানে বুকে ভর দিয়ে চলা। তো একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে কতটা রাস্তা যেতে পারবে? আস্তে আস্তে ধীরে ধীরে যাবে, অল্প রাস্তা। তাহলে সেইটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতিটা, এই যে দাম বাড়াটা, বৃদ্ধি পাওয়াটা, এটাকে বলা হয় ধীরে ধীরে। সুতরাং কোনো অর্থনীতিতে যদি ক্রিপিং ইনফ্লেশন হয়, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, একেবারে আয়ত্তের মধ্যে থাকে। মোটামুটি ইনফ্লেশন তখন থাকবে হচ্ছে 3%-এর কম। তো সবার প্রথম যখন স্লো ইনফ্লেশন বাড়ছে, তখন সেটাকে আমরা মৃদু মুদ্রাস্ফীতি বা হচ্ছে তোমার ক্রিপিং বা ক্রলিং ইনফ্লেশন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা দেখব হচ্ছে আর একটা, এইদিকে দেখো, দেন হচ্ছে দেখব চলন্ত ইনফ্লেশন, যেটাকে ওয়াকিং বলতে পারে। ওয়াকিং মানে হেঁটে যাওয়া। এই দেখো ইমেজ দেখো, এটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। এইবার বাচ্চাটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতে পারছে, তার মানে ওয়াক করতে পারছে। যদি হাঁটতে পারে, তাহলে ইনফ্লেশনের যে মাত্রাটা 3% থেকে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, 3% থেকে বেড়ে 10% মতন হয়ে যাচ্ছে। তো এইটাকে বলবো চলন্ত মুদ্রাস্ফীতি। তার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রুত হারে বাড়ছে। আর এই মুদ্রাস্ফীতি এই পর্যায়েই যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে দেশের মুদ্রাস্ফীতি পরের স্টেজে চলে যাবে, যেটাকে বলা হয় রানিং বা
গ্যালোপিং। রানিং বা গ্যালোপিং এটা খুব ভয়ানক হয় একটা অর্থনীতির জন্য। গ্যালোপিং মানে কি? গ্যালোপিং ট্রেন হয় না, সব ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না কিন্তু, বিশেষ বিশেষ স্টেশনে দাঁড়ায়। তাহলে এই যে স্টেশন মানে গ্যালোপিং ট্রেনগুলো লাফিয়ে লাফিয়ে যায়, তার মানে ইনফ্লেশনটাও এইরকম লাফিয়ে লাফিয়ে বা দ্রুত হারে বাড়তে শুরু করবে। ইনফ্লেশন কখন 10% থেকে বেড়ে ঝপ করে 50% হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। তো এটা খুব ভয়ানক একটা। সেই কারণে যখনই হচ্ছে একদম ফার্স্ট স্টেজ থাকে, হামাগুড়ি অবস্থায় মধ্যে ক্রিপিং অবস্থায় থাকে, তারপরে ওয়াকিং অবস্থায় আসে, তখনই ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এগুলো হচ্ছে মাপা হয় এই কারণে কোনো অর্থনীতির মুদ্রাস্ফীতি বাড়ছে কি কমছে বা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হবে কিনা সেগুলো মেজারমেন্টের মধ্যে কাজে আসে। এবং লাস্ট স্টেজ একেবারে সব থেকে ভয়ানক, একেবারে অর্থনীতির ধ্বংস হয়ে গেছে মনে করতে পারো, সেটাকে বলা হয় অতি মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন। আর এই হাইপার ইনফ্লেশন মানে কি? হাইপার ইনফ্লেশন মানে হচ্ছে 50%-এর বেশি। তুমি জানলে খুব অবাক হবে, এই হাইপার ইনফ্লেশনের মধ্যে রয়েছে হচ্ছে ভেনেজুয়েলা। বিশ্বের মধ্যে সব থেকে ইনফ্লেশন রেট যদি বেশি থাকে ভেনেজুয়েলাতে 270%। তার মানে কোনো জিনিস যদি 100 টাকায় বিক্রি হয়ে থাকতো সেটা এখন 270 টাকা দিয়ে কিনতে হচ্ছে। ভয়ানক ইনফ্লেশন, অর্থনীতি পুরো চপট হয়ে গেছে, ভেনেজুয়েলার কিছু নেই। আর কেন জানো ভেনেজুয়েলার এত ইনফ্লেশন হয়েছে? তার কারণ সেই ভুলটাই করেছিল, যেই ভুলটা আমরা মনে মনে ভেবে থাকি যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কেন বেশি বেশি টাকা ছাপায় না। তো বেশি টাকা ছাপিয়েছিল, মানুষের হাতে বেশি টাকা গেছে, আর এই বেশি টাকার জন্য তারা আরো বেশি দোকানে গিয়ে ভিড় করেছে জিনিসপত্র কেনবার জন্য। হাতে টাকা আছে, জিনিস নেই, মানে সাপ্লাই নেই, ডিমান্ড আছে সাপ্লাই নেই। তার কারণ ওই টাকাটা দিয়ে তারা কারখানা ফ্যাক্টরি এগুলো করতে পারতো, আমদানি বাড়াতে পারতো, রপ্তানি বাড়াতে পারতো, তবে গিয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যেতে পারতো। সেইটা না করে তারা হাতে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে আর 270%-এ চলে গেছে। সেকেন্ড নাম্বারে আসছে বিশ্বের মধ্যে সাউথ সুদান, দেন জিম্বাবুয়ে এবং হচ্ছে সুদান। সুদান, সাউথ সুদান, এখানে দেখো 100%, প্রায় প্রায় 80% বেশি হচ্ছে তোমার ইনফ্লেশন রেট। এদের অর্থনীতি চপট, পুরোপুরি কিচ্ছু নেই, এরা আর সামলাতে পারবে না। এগুলো সামলানোর জন্য প্রচুর টাকা অ্যাসিস্ট্যান্ট দরকার পড়বে। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আইএমএফ এর, বিশেষ করে আইএমএফ এর। ঠিক আছে, এবার আমরা এশিয়ার দিকে আসি। ভারতের ইনফ্লেশন রেট কত এটা তো আমাদের জানতে ইচ্ছা করছে। দেখো ভারতের কথা যদি জানি, পাকিস্তানের ইনফ্লেশন রেট হচ্ছে 12 থেকে 13% মতন রয়েছে। ঠিক আছে, তার মানে কোন স্টেজে রয়েছে এরা? এরা কোন স্টেজে রয়েছে? রয়েছে হচ্ছে এই স্টেজে। কোন স্টেজে রয়েছে? এই যে এই স্টেজে রয়েছে, চলন্ত বা ওয়াকিং এর মধ্যে রয়েছে, ওয়াকিং স্টেজে রয়েছে। এরপরেই রানিং স্টেজটা আসবে। ঠিক আছে, রানিং স্টেজ আসতে শুরু করেছে, তখন হচ্ছে তোমার খুব মুশকিল হয়ে যাবে আর কি তার ইকোনমিকে সামলানো। বাংলাদেশ ঠিক পাকিস্তানের রাস্তাতেই চলছে টুকটুক করতে করতে, তাই না? এদের মধ্যে এখন মিল রয়েছে। বাংলাদেশকে কি বোঝাবো, কাংলোদের কি বোঝাবো আমরা? আমাদের বোঝানোর কিছু নেই, এরা বেশি বোঝে। তো সুতরাং হচ্ছে ইনফ্লেশন রেট অলরেডি 10% ক্রস করে যাচ্ছে। তো এইভাবেই যদি চলতে থাকে, যদি ট্রেড বন্ধ হয়ে থাকে, তাহলে হচ্ছে তাদের ইনফ্লেশন রেট ঝপ করে 50%-এ চলে যাবে, 30%-এ চলে যাবে, আর সামলানো মুশকিল। আর যখন বুঝবে বাংলাদেশের সাধারণ মানুষ, তখন অনেক দেরি হয়ে যাবে। সুতরাং অর্থনীতি কিন্তু একটা বিজ্ঞান দিয়ে চলে, একটা সায়েন্স দিয়ে চলে, অর্থনৈতিক বিজ্ঞান দিয়ে চলে। এখানে কিন্তু কোনো আবেগের জায়গা আসে না। এখানে হচ্ছে কোনো কি বলবো, চলো ঠিক আছে, এদের মোটা মাথা বেশি বুঝবে। চলো, আমরা কিন্তু ভালো পরিস্থিতি রয়েছি। ভারতের ইনফ্লেশন রেট একেবারে কন্ট্রোলে রয়েছে, বলছে হচ্ছে 4 থেকে 5%-এর মতন ইনফ্লেশন রেট রয়েছে, কিন্তু এর থেকেও কম ইনফ্লেশন রেটের মধ্যে আমরা রয়েছি। তো ভারতের ইনফ্লেশন রেট বা হচ্ছে তোমার যে মুদ্রাস্ফীতি একেবারে কন্ট্রোলের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ইউএস এর ইনফ্লেশন রেট একেবারে সুস্থিত অবস্থায় 3%। বলছে 2 থেকে 3% রেট যাদের ইনফ্লেশন রেট, তারা একেবারে সঠিক জায়গায় রয়েছে, অর্থনীতি একেবারে স্টেবল বলা যেতে পারে। যদি ইনফ্লেশন রেট আরও কমে যায়, তাহলে বুঝতে হবে অর্থনীতি একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে। তো ইনফ্লেশন একেবারে কমও ভালো নয়, মোটামুটি 1 থেকে 3%-এর মধ্যে ইনফ্লেশন থাকলে তাহলে অর্থনীতি ঠিকঠাক চলছে, এইটা করে মেজার করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে এটা? এবার আমি বলেছিলাম তোমাদের 3টে ফ্রি দেবো। এই 3টে ফ্রির মধ্যে একটা হচ্ছে ডিফ্লেশন, আর একটা হচ্ছে ডিসইনফ্লেশন। এইটা একটা এক্সাম্পলের মাধ্যমে পুরোটা বুঝিয়ে দেবো। চলো, মনে করো বলি একটা 100 টাকার জিনিস রয়েছে। এবার এই 100 টাকার জিনিস, 100 টাকার চকলেট মনে করো, এই 100 টাকার চকলেটটা যখন আমি 90 টাকায় কিনছি, তখন হচ্ছে 10 টাকা কমে গেছে, এটাকে বলা হয় ডিফ্লেশন। তার মানে ইনফ্লেশন নেগেটিভে চলে গেছে। ইনফ্লেশন কি হয়ে গেছে? ইনফ্লেশন তো নেই, নেগেটিভে চলে গেছে, জিনিসের দাম কমে গেছে, কিনছে না মানুষের, মানে হচ্ছে ডিমান্ড নেই।
ডিমান্ড যখন থাকবে না তখন হচ্ছে ইনফ্লেশন রেট একবারে নেগেটিভে চলে আসবে, এটাকে ডিফ্লেশন বলা হয়। তখন তোমাদের মনে হবে এটা তো ভালো জিনিস, যে জিনিস অনেক সস্তা হয়ে গেছে আমরা সস্তায় পাচ্ছি, তা না, এটা যখন আমরা সস্তায় পাচ্ছি তখন হচ্ছে বুঝতে হবে যে মানুষের হাতে টাকা নেই, সুতরাং এটা অর্থনীতির জন্য খারাপ অবস্থা, নেগেটিভে যাওয়াও ভালো নয়। আচ্ছা, এটাই মনে করো ফার্স্ট ইয়ারে প্রথম বছর মনে করো 10% ইনক্রিজ করেছে, তোমার হচ্ছে 10% ইনক্রিজ করে গেছে ইনফ্লেশনটা, তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে ওই মোটামুটি মনে করো 110 টাকা। তাহলে আমরা 100 টাকার জিনিস প্রথম বছরে 110 টাকা দিয়ে কিনেছি, এইটা হচ্ছে ইনফ্লেশন রেট বাড়ছে, দ্রুত হারে বাড়ছে। এইবার পরের বছর কিছু মেজারমেন্ট নিয়েছি, মেজারমেন্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে এই ইনফ্লেশন রেটটা 10 থেকে কমিয়ে আমরা 5%-এ নিয়ে এসেছি। তাহলে ইনফ্লেশন কমলো কি বাড়লো? তুমি বললো স্যার কমলো, তাকে 10% ইনফ্লেশন রেট ছিল, এখন হচ্ছে 5% হয়ে গেছে। তাহলে দাম কত হবে? দাম হবে ওই মনে করো 115.5 সামথিং এরকম হবে, দেখে নিও, এরকম টাকা হবে আর কি তোমার দাম। দেখো আগে 110 টাকা ছিল, কিন্তু এখন কত হয়েছে? 115.5 টাকা, মানে 115.5 টাকা হয়েছে। দাম কিন্তু বেড়েছে আগের থেকে, কিন্তু ইনফ্লেশন রেটটা কমেছে। ভালো করে বুঝবে কি বলছি, দামটা বেড়েছে কিন্তু ইনফ্লেশনের রেটটা কমেছে। তো ইনফ্লেশন বাড়ছে কিন্তু হচ্ছে ইনফ্লেশনের রেটটা কমছে, তো সেইটাকে বলা হয় ডিস ইনফ্লেশন। তার মানে হচ্ছে সেই দেশটা তার অর্থনীতিকে সামলে নেওয়ার চেষ্টা করছে, ইনফ্লেশন রেট বাড়ার থেকে কমিয়ে দিচ্ছে। তো কমতে কমতে যখন আসছে তখন সেইটাকে বলা হয় হচ্ছে ডিস ইনফ্লেশন। সুতরাং ডিফ্লেশন অ্যান্ড ডিস ইনফ্লেশন টোটাল আলাদা কনসেপ্ট, দুটো সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, কিন্তু ক্লিয়ার রাখবে। ঠিক আছে, লাস্ট একটা রয়েছে স্ট্যাগফ্লেশন, ভয়ানক জিনিস। আচ্ছা এইবার আমরা দেখবো স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন কি জিনিস? দেখো স্ট্যাগফ্লেশন বুঝতে গেলে কোনো সেন্টেন্স লাগবে না, জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা বুঝবো, স্ট্যাগফ্লেশন বুঝে যাবো। স্ট্যাগফ্লেশন নামটা হচ্ছে স্ট্যাগফ্লেশন, মানে হচ্ছে ইনফ্লেশন তো থাকবেই, ইনফ্লেশন উপরের দিকে, ইনফ্লেশন কমছে না, ইনফ্লেশন হচ্ছে বাড়ছে। যখন ইনফ্লেশনও বাড়বে মানে মুদ্রাস্ফীতিও বাড়বে, সাথে হচ্ছে আনএমপ্লয়মেন্টও বাড়বে। আনএমপ্লয় মানে হচ্ছে বেকারত্ব, মানুষ বেকার বসে রয়েছে, কাজ নেই, হাতে টাকা নেই। হাতে একদিকে টাকা নেই, আবার হচ্ছে উল্টো দিকে জিনিসপত্রের দাম বাড়ছে, তো জিনিসপত্রের দামও বাড়ছে, আনএমপ্লয়মেন্টও বাড়ছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে ইকোনমিক গ্রোথ হবে হবে না? তাহলে ইকোনমিক গ্রোথ হচ্ছে নেগেটিভে আসছে, আর পজিটিভে যাচ্ছে হচ্ছে হু হু করে বেড়ে যাচ্ছে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এবং হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আর এই ভয়ানক পরিস্থিতিটাকে বলা হয় হচ্ছে স্ট্যাগফ্লেশন। এইটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির একেবারে শেষ পর্যায়ে, এখান থেকে গ্রো করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো এই পরিস্থিতি ইকোনমির একদম শেষ পর্যায়ে, তারপরে খাদ শেষ, দি এন্ড। তো লাস্ট যেতে যেতে আমি একটাই কথা বলবো, কনসেপ্ট আমি যতটা পেরেছি তোমাদের পরিষ্কার করার চেষ্টা করেছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি মনে করো আমাদের কোর্সে ভর্তি হতে চাও, 6.0-তে অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, ভর্তি শুরু হয়ে গেছে, ক্লাস শীঘ্রই শুরু হবে 5 তারিখ থেকে জানুয়ারি মাসের। তো এই নাম্বার একবার কল করে নিও, তোমাদের যা যা জানার রয়েছে সব কিছু জানতে পারবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।